1902 সালের 4ঠা জুলাই, সেদিন আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে, স্বামীজি বিকেল বেলায় বেড়াতে বেরোলেন সাথে স্বামী প্রেমানন্দজিকে নিয়ে। স্বামী আত্মানন্দজি, স্বামীজি খুব আপনার শিষ্য, তারা বসে চা খাচ্ছিলেন। স্বামীজি একটু চা খেলেন, শরীরটা সেদিন ভালো। তারপর এঁঠো কাপটা নিয়ে চলে যাচ্ছে, আত্মানন্দজিকে নিয়ে এলেন। অনেকখানি হেঁটে গেলেন স্বামী প্রেমানন্দজির সঙ্গে, তারপর ফিরে এলেন। এবং ফিরে আসার পর রাত্রে ঘরের মধ্যে তার দেহত্যাগ হয়, আমরা জানি। স্বামী শারদানন্দজি এবং স্বামী ব্রহ্মানন্দজি তারা কেউ মঠে ছিলেন না, কলকাতায় ছিলেন। শারদানন্দজি ফিরে এসে নিবেই থেকে একটি 1 লাইনে চিঠি লিখলেন, হি ইজ নো মোর, হি ওয়েন্ট টু বেড অ্যাট 9 PM, নেভার টু ওয়েক আপ এগেন। 9টার সময় তিনি ঘরে গেলেন, আর কখনো জাগলেন না। স্বামীজির গতপ্রাণ দেহের উপর ঝাঁপিয়ে পড়ে স্বামী ব্রহ্মানন্দ হু করে কাঁদতে লাগলেন, আমার বিবেক, আমার বিবেকানন্দ কোথায় গেলি। যখন খবরটি গিয়ে সিমলাপাড়ার দত্ত বাড়িতে পৌঁছলো, ভুবনেশ্বরী দেবী যখন বেঁচে রয়েছেন এবং তিনি হু করে কাঁদতে শুরু করলেন, কাছেই দাঁড়িয়েছিলেন স্বামীজির কনিষ্ঠ ভাই স্বামী ভূপেন্দ্রনাথ দত্ত। তাকে ভুবনেশ্বরী দেবী বললেন, বেশ তো ভালো হয়েছিল, হঠাৎ কি হলো? ভূপেন্দ্রনাথ বললেন, বাবার যে ব্যারাম, সেই ব্যারাম হয়েছিল। অর্থাৎ সাডেন সেরিব্রাল স্ট্রোকে স্বামীজি মারা যান। আনট্রিটেড ডায়াবেটিস, আর ধকল সহ্য করতে পারলো না। এর আগে 1895 সালে যখন স্বামীজি ইংল্যান্ডে আছেন, আমেরিকা থেকে এক বন্ধু এসেছেন, সেখানে মহেন্দ্রনাথ স্বামী শারদানন্দজি এবং সেই আমেরিকান মানুষটির উপস্থিতিতে স্বামীজির প্রথমবার হার্ট অ্যাটাক হয়। স্বামীজি কিছুক্ষণের জন্য বুক ধরে বসে পড়েন, তারপর আস্তে আস্তে শয়ন করেন এবং সেই ব্যথাটি চলে যায়। এরপরে মিসেস সেভিয়ারের সঙ্গে যখন মুড়ি স্টেশনে যাচ্ছেন উত্তরপ্রদেশে, তখন আরেকটি হার্ট অ্যাটাক হয়। যখন শরীর চলে যায়, প্রায় নিজের শরীরকে নিয়ে বলতেন, আই শ্যাল নেভার লিভ টু সি 40, আমি 40 বছরও বাঁচবো না। তাই কথা ফলে গিয়েছিল। স্বামীজি 39 বছরে কিছু মাস এবং কয়েকদিনের মধ্যে চলে গেলেন। আসলে মনে রাখতে হবে, স্বামীজির 39 মানে কিন্তু সাধারণ মানুষের 93। এটি মনে রাখা আশু প্রয়োজন। তার কারণ যে কাজ করে গেলেন তার সে ধারণাই আমরা করতে পারি না। স্বামীজি প্রথমবার যখন আমেরিকায় যান, শিকাগোয় বিখ্যাত হন, তারপরে তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা করেন। সহস্র দীপোদ্যানে কিছু বন্ধু এবং শিষ্য শিষ্যদের নিয়ে যান, এবং তখনকার যে দৈনন্দিন রুটিন সেটি ইন্সপায়ার টক্স গ্রন্থে লেখা আছে। স্বামীজি ইংল্যান্ডে যখন আসেন, তখন ফ্রেডরিক ম্যাক্সমূলারের সঙ্গে তার দেখা হয়। স্বামীজি সেখানে গিয়েছিলেন, তার বাড়িতে অক্সফোর্ডে। স্বামীজির জন ভেনের সঙ্গে দেখা হয়। যারা লজিক পড়েন তারা জানেন ভেন ডায়াগ্রাম বলে একটি জিনিস রয়েছে। এই ভেন ডায়াগ্রামের যিনি স্রষ্টা জন ভেন, তিনি হেনরিয়েটা মুলারের মাস্টারমশাই ছিলেন। এবং তিনি যখন স্বামীজি তার বাড়িতে যান, তিনি বলেন, আমার কিন্তু ধর্ম টর্মে কোনো মতি নেই। দুজনের আলোচনা শুরু হয় নীতিশাস্ত্র নিয়ে, এবং শেষে তখন তিনি বলেন যে আজকে মনে রাখবে যে পৃথিবীর শ্রেষ্ঠ দুজন লজিশিয়ান, একজন পূবের একজন পশ্চিমের, আজ আলোচনা করলেন। স্বামীজির ব্যক্তিগত বন্ধু হয়ে ওঠেন পল ডয়সন। অসাধারণ পণ্ডিত মানুষ ছিলেন তিনি, এবং তিনি ইন্ডোলজিস্ট ছিলেন। সংস্কৃত ভাষায় কথা বলতে পারতেন, এবং সংস্কৃতে কথা বলবেন বলে তিনি স্বামীজির সঙ্গে গভীর সখ্যতা তার হয়েছিল। ইউরোপের বহু জায়গায় দুজনে একসঙ্গে ঘুরেছিলেন। স্বামীজির বন্ধু হয়েছিলেন মাদাম ইমা কালভে। তিনি দ্বিতীয়বার স্বামীজির বিদেশ থেকে ভারতবর্ষে আসার প্যাসেজ মানি দেন। স্বামীজির বন্ধু হয়েছিলেন বিখ্যাত অভিনেত্রী সারা বার্নার্ড, এবং অন্যান্য ইউরোপ এবং আমেরিকার যে শ্রেষ্ঠ মানুষ, তারা বিবেকানন্দের বন্ধু হয়ে উঠেছিলেন। স্বামীজি যদি আত্মজীবনী লিখতেন তাহলে আমরা অনেক কিছু জানতে পারতাম। স্বামীজি যখন দ্বিতীয়বার বিলেতে যান, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে তখন গুডউইন মারা গেছেন। গুডউইন ছিলেন স্বামীজির দ্রুত শ্রুত লিপিকার। তার জন্য আমরা জানতে পারি
স্বামীজির 4টি গ্রন্থের কথা, রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ। এবং তারপরে যে প্রামাণ্য বক্তৃতা স্বামীজি এদেশে দিয়েছিলেন, ফ্রম লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, যেটির বাংলা ভারতে বিবেকানন্দ, সেটি গুডউইনের কাজের ফল। গুডউইন যখন স্বামীজি আলমোড়ায় রয়েছেন, তখন খবর পান 1898 সালে গুডউইন মারা গেছেন। এবং এই খবরের সঙ্গে সঙ্গে তিনি বলেন যে আজকে থেকে আমার পাবলিক ভয়েস, জনকণ্ঠ, সেটি কেড়ে নেওয়া হলো। গুডউইনের মাকে স্বামীজি চিঠি লেখেন, এটি কবিতাও পাঠান, যেটি গুডউইনের সমাধি ক্ষেত্রে রয়েছে। এবং সেখানে তিনি লেখেন, ক্লান্তি কাকে বলে সে জানতো না। গুডউইন ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসতেন। উটা কমান্ডে আছেন, ক্রিকেট খেলা দেখতে যান, হঠাৎ বৃষ্টিতে ভিজে যান, নিউমোনিয়া হয়, তখন তো অ্যান্টিবায়োটিক নেই, এবং তাতে গুডউইন মারা যান। গুডউইন যদি বেঁচে থাকতেন, তাহলে দ্বিতীয়বার যে বিবেকানন্দ বিলেতে গেলেন, কি বিপুল কাজ করেছিলেন সে সম্বন্ধে আমাদের ধারণা হতো। দ্বিতীয়বার যে বিলেতে স্বামীজি গেলেন 1899 সালে, ফিরলেন 1900 সালের শেষে। এই 1.5 বছর তিনি বাইরে ছিলেন, স্বামী তুরিয়ানন্দ, সিস্টার নিবেদিতা এবং স্বামীজি 170টি বক্তৃতা স্বামীজি করেছিলেন। একটি চার্চে গিয়ে স্বামীজি 12খানি বক্তৃতা করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে মারি লুই বার্ক, তিনি কয়েকটি বক্তৃতার তার কি বিষয়বস্তুটি নিয়ে বিষয়বস্তু আবিষ্কার করলেও তিনি বলতে পারেননি গোটা বক্তৃতারে স্বামীজি কি বলেছিলেন। এবং শিকাগো ধর্ম মহাসভায় আমরা দেখব স্বামীজি 6টা বক্তৃতা রেকর্ডের হয়, 11, 15, 19, 20, 26, 27 সেপ্টেম্বর 1893। স্বামীজি সেখানে বিজ্ঞানের উপর বক্তৃতা দেন, সেগুলি একটিও পাওয়া যায় না। ওখানে যারা নারী সমাজ, তারা স্বামীজিকে ডেকেছিলেন। স্বামীজি 14 তারিখ সেপ্টেম্বর মাসে একটি নারী সমাজের আহুত সভায় বক্তৃতা করেন, সেটিও পাওয়া যায় না। গুডউইন থাকলে এগুলো পাওয়া যেত। এবং গুডউইন ছিলেন বিবেকানন্দের দ্রুত শ্রুতলিপিকার। দুজনের মধ্যে অত্যন্ত বন্ধুত্ব ছিল। গুডউইনের বিরাট গোঁপ ছিল। স্বামীজি বলতেন যে তোমার এই গোঁপে একজোড়া ঝাঁটা হতে পারে। গুডউইন খুব যত্ন করতেন নিজের গোঁপের, এবং খুব মজার মানুষ ছিলেন। যখন বিবেকানন্দকে ভারতবর্ষে বিভিন্ন মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়, তিনি কালাপানি পার হয়েছেন এবং তিনি কায়স্থ সন্তান বলে, গুডউইন প্রতিবাদ করে বলেছিলেন, চলুন আমরা আমেরিকায় ফিরে যাই। কিন্তু স্বামীজি তো এদেশ থেকে যাবেন না, এই সকল দেশের রানীর মতো এই ভারতবর্ষ, তিনি থেকে গিয়েছিলেন। এবং তিল তিল করে তিনি ভারত মাতার পাদপদ্মে নিজেকে উৎসর্গ করেছিলেন। আমি আজকে যতটুকুনি আলোচনা করব, পুরোটাই থাকবে স্বামীজি ফিরে আসার পর যে বক্তৃতাগুলি দিয়েছিলেন সেগুলিতে। স্বামীজি ভারতবর্ষে ফেরেন 15ই ডিসেম্বর 1897 সাল। তিনি কলম্বো এসে পৌঁছন। 16ই ডিসেম্বর কলম্বে প্রথম বক্তৃতা দেন। এবং তারপর যতগুলো বক্তৃতা তিনি দক্ষিণ ভারতে দিয়েছিলেন কলকাতা আসার আগে, সেই সবকটা বক্তৃতা যদি আমরা আলোচনা করি, তাহলে দেখবো যে ভারতবর্ষের মানুষকে স্বামীজি কি কথা বোঝাবার চেষ্টা করছেন। যখন তিনি পাশ্চাত্যে ছিলেন, তখন পাশ্চাত্য মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভারতবর্ষের দিকে। ভারতবর্ষের উচ্চ দর্শন, উচ্চ চিন্তা, উচ্চ জীবনযাত্রা সেদিকে। আর স্বামীজি দেখেছিলেন যারা ইংরেজি জানা ভারতীয়, তাদের এদেশের প্রতি কি সীমাহীন অবজ্ঞা, দেশের মানুষের উপর তাদের বিপুল অত্যাচার তিনি লক্ষ্য করেছিলেন। যখন শ্রীরামকৃষ্ণের পর তিনি ভারত ভ্রমণে বেরোন, রক্তাক্ত এবং অশ্রুময় ভারতবর্ষকে দেখেছিলেন। এবং স্বামীজি বুঝেছিলেন যে ভারতবর্ষের কোনো উন্নতি হবে না যদি সাধারণ মানুষ জেগে না ওঠে। তাই তিনি লিখছেন, নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, ঘুনাওয়ালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। এবং এই যে জড়বাদী সভ্যতা ভারতবর্ষকে আস্তে আস্তে আচ্ছন্ন করছে, তাতে শঙ্কিত ছিলেন স্বামীজি। উদ্বোধন পত্রিকায় লিখেছিলেন, ভয় হয় পাছে বিচিত্র বীর্য তরঙ্গে ভারতবর্ষের বহুকালার্জিত রত্নরাজি না ভাসিয়া যায়। ভয় হয় ভারতবর্ষ না ঐহি ভোগলাভের রণভূমিতে পরিণত হয়। ভয় হয় পাছে অবাস্তব অসম্ভব মূলাচ্ছেদকারী ভাবকে অনুকরণ করিতে গিয়া ভারতবর্ষ না ইত নষ্ট স্ততগ্রস্ত হইয়া পড়ে। এই যে ভারতবর্ষের কথা ভাবা, এটি কিন্তু স্বামীজি ছাড়া আজ অব্দি কোনো ভারতীয় করেননি। তার প্রধান কারণ হচ্ছে স্বামীজি ভারতবর্ষের অনেকটা পায়ে হেঁটে দেখেছিলেন।
স্বামীজি যখন প্রথমবার বিদেশে যান, তিনি তো পূর্ববঙ্গে যাননি, তিনি পশ্চিমবঙ্গের জেলাগুলোও খুঁজে দেখেননি। তিনি উত্তর ভারত ভালো করে দেখেছিলেন, মধ্য ভারত ভালো করে দেখেছিলেন, উত্তরাঞ্চল ভালো করে দেখেছিলেন, রাজপুতানা ভালো করে দেখেছিলেন, গুজরাট ভালো করে দেখেছিলেন, এবং দক্ষিণ ভারতটিকে খুব ভালো করে দেখেছিলেন। এই দেখার ফলে স্বামীজি দুটো জিনিস বুঝতে পেরেছিলেন। একটা হচ্ছে যে ইংরেজদের আমাদের উপর অত্যাচার, আর একটা হচ্ছে ইংরেজি জানা ভারতীয় স্বজাতীয় মানুষের উপর অত্যাচার। বিবেকানন্দ ছাড়া আর কেউ এই দ্বিতীয় জিনিসটি নিয়ে আলোচনা করেনি। দেখবেন আমরা যখন স্বামীজিকে নিয়ে কথা বলি, আমাদের প্রায় একটি সমালোচনা শুনতে হয় যে স্বামীজি ছিলেন পৌত্তলিক, তিনি একজন পুতুল পুজো করেন, মানুষের কাছে আত্মসমর্পণ করেছিলেন, এবং তিনি ধর্মজগতের মানুষ ছিলেন। আসলে যেই আমাদের দেশের যারা অতি বাম, তারা স্বামীজির ধর্মের কথা বলেন, তারা যেহেতু স্বামীজি পড়েননি, তাই স্বামীজি ধর্ম বলতে কি বুঝেছে সেটি তারা বুঝতে পারেননি। স্বামীজি ধর্ম বলতে বুঝেছেন নীতি। ধর্ম বলতে তিনি কোনো প্রাতিষ্ঠানিক ধর্মকে বোঝেননি। গীতায় শ্রী ভগবান বলছেন, যখন নীতির পতন হয় এবং দুর্নীতির উত্থান হয়, আমি তখন নিজেকে সৃষ্টি করি। আমি দুর্নীতিবান মানুষকে তিরস্কার এবং নীতিবাগী মানুষকে পুরস্কারের জন্য যুগে যুগে অবতীর্ণ হই। নিবেদিতার একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থটির নাম হচ্ছে ধর্ম অ্যান্ড রিলিজিয়ন। আমরা ধর্ম, ধর্ম মানে প্রপার্টিস। জলের যেমন ধর্ম ওপর থেকে নিচে বয়ে যাওয়া, আগুনের যেমন ধর্ম তার দাহিকা শক্তি, তেমনি মানব ধর্ম হচ্ছে মানুষকে সেবা করা, ভালোবাসা এবং সেটি করে কৃতার্থ এবং ধন্য হওয়া। স্বামীজি যখন ভারতবর্ষে ছিলেন, তখন শিক্ষার মাধ্যমে আমাদের শেখানো হয়েছিল, যেহেতু আমাদের রাজনৈতিক স্বাধীনতা নেই, যেহেতু আমাদের শিক্ষাতেও কোনো স্বাধীনতা নেই, যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষের পরবার পোশাক নেই, মাথার উপর ছাদ নেই, পরনে পরনে তো পোশাক নেই, পেটে অন্ন নেই, ফলে এরা মনুষ্য পদবাচ্যই নয়, এরা একেবারে জন্তুর তুল্য। এবং তাদের মধ্যে যত রকম নেগেটিভ ট্রেট তাদের ঢোকানো হয়েছিল, এবং যেহেতু সাধারণ মানুষের কোথাও যাওয়ার জায়গা নেই, তারা সেগুলিকে বিশ্বাস করেছিলেন। এবং বলা হয়েছিল যে জাতিটা ঘুমিয়ে আছে। বিবেকানন্দ কলম্বো টু আলমোড়া বক্তৃতায় বলেছিলেন, ঘুমিয়ে নেই। যদি কেউ মনে করেন যে ভারতবর্ষ ঘুমিয়ে আছেন, তবে তিনি ভুল করবেন। কিন্তু এই জাগরণটি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার জাগরণ নয়। এটি সাহেবরা বারবার ভুল করে আসে। এটি হচ্ছে আধ্যাত্মিক এবং চেতনার জাগরণ। বারবার স্বামীজি বলেছিলেন, যে কারণে স্বামীজি সমালোচিত হন আজ অব্দি, যে ভারতবর্ষের প্রাণ তার ধর্মের মধ্যে লুকিয়ে আছে, এবং এই ধর্মটি যে প্রাতিষ্ঠানিক ধর্ম নয়, সেটি সম্বন্ধে বারবার স্বামীজি বলছেন। স্বামীজি রামেশ্বর মন্দিরে একটি বক্তৃতা দেন ফিরে এসে, এবং সেইখানে বলেন যে কয়েকজন সৎ মানুষ হলে যেখানে তারা আছেন সেখানেই মন্দির প্রতিষ্ঠিত হয়, আর তা না হলে, যদি তারা যদি অন্তরের পবিত্রতা না নিয়ে মন্দিরে যাওয়া যায়, তবে শিব তারা লাভ করতে পারেন না। যিনি শিবের ভক্ত, তিনি সাধারণ মানুষের মধ্যে তার ইষ্টকে দেখতে পান। নইলে সারা গায়ে তিলক কাটলেও, চিতাবাঘ সাজলেও শিবকে বোঝা যায় না। এবং সেখানে স্বামীজি একটি অসাধারণ গল্পের কথা বলেছেন, যে পৃথিবীতে একটি মালিকের বড় বাগান ছিল। সেই বাগানে দুটি মালি ছিল। একটি মালি ভীষণ অলস, মালিক যখন আসে তখন সে মালিককে গিয়ে তোয়াজ করে, মালিকের শারীরিক বর্ণনা দেয়, মালিক যে কত সুন্দর দেখতে, তাতে কত ক্ষমতা, এটি নিয়ে সে বলে। আরেকজন মালি সে মালিকের কাছে যায় না, সে নীরবে কাজ করে যায়, এবং তার যে প্রডিউস যা তৈরি করছে, সেটি কয়েক সেটে গিয়ে মালিককে দিয়ে আসে। স্বামীজি বলছেন, যিনি শিবের ভক্ত, তিনি মানুষের মধ্যে তার ইষ্টকে দেখতে পান, এবং যিনি শিবের ভক্ত নন, তিনি বাহ্যিক আড়ম্বর এবং বর্ণনা দিয়েই শিবের ভক্ত হবার চেষ্টা করেন। এই যে ধর্মের মূল কথা স্বামীজি বলেছিলেন, এটি আমাদের গভীরভাবে অনুধাবন করতে হবে।
স্বামীজি বলেছিলেন যে আমরা হিন্দুর বদলে অনেক ভালো হয় যদি আমরা বেদান্তি নিজেদের বলি। প্রথমে পার্সিয়ানরা বলল সিন্ধু নদীর পাড়ে যাকে তারা হিন্দু, তারপর যখন মুসলিম শাসন এলো তখন আমরা নিজেদের হিন্দু বলতে শুরু করলাম, এবং হিন্দু শব্দটি শাস্ত্রের কোথাও নেই। বরং যদি বেদান্তি বলা হতো তাহলে এই যে দুটি ধর্মের মধ্যে সংঘাত সেটি ব্রিটিশরা ঢুকিয়ে দিয়েছিল সেটি থাকতো না। কি অসাধারণ স্বামীজির সমাজ ব্যাখ্যা! যারা শুনছেন আমি তাদের অনুরোধ করব, তারা যদি প্রত্যেকে ভারতে বিমান বিবেকানন্দ অথবা লেকচার্স অফ বিবেকানন্দ ফ্রম কলম্বো টু আলমোড়া সেটি পড়েন, তাহলে তারা নানাভাবে উপকৃত হতে পারবেন। দেখবেন ভারতবর্ষকে এইভাবে আর কেউ চেনেননি। আপনি যদি বিবেকানন্দের চোখ দিয়ে ভারতবর্ষকে দেখেন তাহলে নতুন ভারতবর্ষকে আবিষ্কার করবেন। ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে যে এতখানি শক্তি আছে, ভারতের বর্ষের সাধারণ মানুষের মধ্যে যে এতখানি ক্ষমতা আছে, সেটি বিবেকানন্দের আগে কেউ বোঝবার চেষ্টা করেননি। কারণ তাদের মনে হয়েছিল যে কয়েকটি গ্র্যাজুয়েট এবং কিছু রাজা মহারাজাই দেশটিকে চালায়। স্বামীজি একটি বক্তৃতায় বলেছিলেন জাফনাতে যে দুটি আমাদের সমাজে উন্নতির সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে স্কেলা অফ ওল্ড অর্থোডক্সি অ্যান্ড চেরিবিড অফ মডার্ন ইউরোপিয়ান সিভিলাইজেশন। এই দু ধরনের মানুষকে আমরা সমাজে দেখি, এবং সেখানে বলতে গিয়ে তিনি দুটো পৌরাণিক চরিত্র নিয়ে এসেছিলেন, স্কেলা এবং চেরিবিড। তারা সবসময় মারামারি করে। বলছেন যে স্কেলা অফ ওল্ড অর্থোডক্সি, কিন্তু আমি তবুও এই প্রাচীনপন্থীদের সমর্থন করব, যদিও তারা গোঁড়া কিন্তু তাদের পা মাটিতে আছে। আর যারা চেরিবিড অফ মডার্ন ইউরোপিয়ান সিভিলাইজেশন, তাদের পা মাটিতে নেই, তাদের মাথা বাই বাই করে ঘুরছে, এবং তারা যে পথ যে দর্শনটিকে নিচ্ছে জীবনে সেটি আনঅ্যাসিমিলেটেড, আনডাইজেস্টেড। এই যে একটা অদ্ভুত দর্শন, তারা সেটা বুঝতেই পারছে না এবং তারা হজমও করতে পারছে না, কিন্তু সেটি গ্রহণ করে যাচ্ছে। এটি ভারতবর্ষের, স্বামীজি বলেছিলেন, একটা সবচেয়ে বড় কাল। ভারতবর্ষের সবচেয়ে বড় কাল হচ্ছে কিছু ইংরেজ জানা ভারতীয় যারা পরানুকরণ, পরানুবাদ এবং পরমুখাপেক্ষায় বিশ্বাস করেছে, যারা মনে করেছে যে সাদারাই শ্রেষ্ঠ, সাদাদের যে ভেতরে গুণগুলো রয়েছে সেই গুণগুলো তারা নেয়নি, তারা নিজেরা বারবার সাদাদের মতো হওয়ার চেষ্টা করায় এই দেশের সমাজ ব্যবস্থাটি ভেঙে গিয়েছিল। এই সবকটি বক্তৃতা আমরা পাই স্বামীজির লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া, পড়বার মতো প্রতিটি বক্তৃতা। এবং সেখানে দেখতে হবে যে স্বামীজি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। সেই বক্তৃতার মধ্যে স্বামীজি তার নিজের কি পরিকল্পনা আগামী দিনের জন্য সেটিও বলেছিলেন, মাই প্ল্যান ফর ক্যাম্পেন। এবং শ্রীরামকৃষ্ণের কথা কলকাতা বক্তৃতায় অনেকটা বলেন। তার আগে সেজেস অফ ইন্ডিয়া এই বক্তৃতাতেও ঠাকুরের কথা বলেন। এবং তিনি যা করেছেন জীবনে সেটি যে আসলে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদের ফল। যদি কথায় বা চিন্তায় এমন কোনো কথা বলে থাকি যা মানুষকে উপকার করেছে, তা সব তার, আমার নয়। আর যদি এমন কিছু বলে থাকি যা মানুষকে উপকার করেনি, তা সব আমার, তার নয়। এবং আমরা দেখব বিবেকানন্দ ভারতবর্ষের এমন কিছু নেই যাকে ছুঁয়ে যাননি। যেমন ধরুন, বিবেকানন্দ যে বাংলা ভাষাটা শুরু করেছিলেন, রবীন্দ্রনাথ সেটি পড়ে দীনেশ চন্দ্র সেনকে বলেন যে প্রাচ্য পাশ্চাত্য পড়েছো, যদি না পড়ো তাহলে, না পড়া থাকে তাহলে এখনই আনিয়ে পড়ো। কথ্য ভাষার যে কি জোর বিবেকানন্দ স্বামী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। এবং যে চলতি বাংলা লেখা কলকাতার ভাষায় শেষ অব্দি থাকবে, এটি স্বামীজি বিশ্বাস করেছেন। এবং বাংলা ভাষা প্রবন্ধে বলছেন যে 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত, কিন্তু সেটি ঠিক ভাষা নয়। যে বলছেন যে যখন ভাষা বেঁচে থাকে তখন জ্যান্ত ভাষা কথা কয়, যখন মরে যায় তখন মরা ভাষা কথা কয়। তাকে নানা পচা গলা ভাব দিয়ে তাকে সেই পচা গলা ভাবটিকে ডেকে রাখবার চেষ্টা করা হয়। এবং সেখানে স্বামীজি বারবার বলছেন যে ভাষা ইস্পাতের মতন, তাকে দুমড়ানো মোচড়ানো যেমন খুশি তেমন করা যাবে। যদি স্বামীজির পরিব্রাজক গ্রন্থটি আমরা পড়ি তাহলে দেখবো অত সুন্দর ট্রাভেলগ আর কোথাও নেই। স্বামীজি দ্বিতীয়বার বিদেশে যাচ্ছেন। উদ্বোধন পত্রিকা থেকে স্বামী ত্রিগুণাতীতানন্দ স্বামীজিকে প্রচুর কালি কলম দিয়েছেন, এবং স্বামীজি লেখাটা শুরুই করছেন এই বলে যে কালি কলম প্রচুর দিয়েছো, আয়োজনের কোনো ত্রুটি রাখনি, কিন্তু বাঙালি কিন্তুটা বড় গোল বাধায়। এই বাঙালি কিন্তুর জন্য তার লেখা হচ্ছে না। এবং তারপর তিনি অপূর্ব সেই গ্রন্থটি লিখেছেন পরিব্রাজক। যদি বিবেকানন্দ দ্বিতীয়বার না বিদেশে যেতেন তাহলে এই গ্রন্থটিকে আমরা পেতাম না। এবং সে যদি মন দিয়ে পড়া যায়, দেখা যাবে স্বামীজির ইতিহাসের ওপর কি অসীম ক্ষমতা ছিল, কি অসীম দখল ছিল এই বিষয়টির প্রতি। ইউরোপিয়ান হিস্ট্রিটাকে
এবং ভারতবর্ষের হিস্ট্রিটাকে, সোশ্যাল হিস্ট্রি বিশেষ করে, স্বামীজি একেবারে অসম্ভব খুঁটিয়ে পড়েছিলেন। কখন পড়েছেন বলতে পারবো না, যখন স্কটিশে পড়তেন তখন পড়েছিলেন, নাকি পরিব্রাজক অবস্থায় তখন পড়েছিলেন, সেটি বলা কারুর পক্ষে সম্ভব নয়, কিন্তু পড়েছিলেন যে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বামী যখন ইংল্যান্ড ছেড়ে ভারতবর্ষের জন্য আসার জন্য তৈরি হলেন, 1896 সালে ডিসেম্বর মাসে ট্রেনে করে রওনা হলেন ইংল্যান্ড থেকে, সাথে মিস্টার এন্ড মিসেস সেভিয়ার। তখন আমরা দেখব যে গোটা রাস্তাটি স্বামীজি ইউরোপের ইতিহাস বলতে বলতে এসছেন, এবং তিনি যখন ইতিহাস বলতেন এমন সুন্দরভাবে গল্প বলতে পারতেন, ইতিহাস শ্রোতার কাছে জীবন্ত হয়ে উঠত। এটি ছিল বিবেকানন্দের বৈশিষ্ট্য। যখন তিনি কোনো বর্ণনা করতেন, সেই বর্ণনাটি এত জীবন্ত হয়ে উঠতো যে মানুষ যেন চোখের সামনে ইতিহাসকে দেখতে পেত। যদি আমরা স্বামীজির প্রথম বক্তৃতায় চলে যাই শিকাগোতে, সেখানে দেখবো স্বামীজি চিহ্নিত করেছেন তাদের যারা পৃথিবীর বুকে বারবার আঘাত এনেছে, যে ধর্মান্ধ এবং কুপমণ্ডুক মানুষ। স্বামীজি বলছেন এরা যদি না থাকতো সভ্যতা অনেকখানি এগিয়ে যেত। সেই ছিল প্রথম বক্তৃতা, 11ই সেপ্টেম্বর। এরপর স্বামীজি 19শে সেপ্টেম্বর পাশ্চাত্যে প্রথম লিখিত বক্তৃতা পাঠ করেন। বিষয়বস্তু ছিল পেপার অন হিন্দুইজম। সেই বক্তৃতায় স্বামীজি দুটো শব্দ ব্যবহার করেন, একটি ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি আর একটি ইউনিভার্সাল রিলিজিয়ন। ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি, ব্যক্তি যখন সার্বজনীন হয়ে যায়, এবং সার্বজনীন ধর্মের কথা বলতে গিয়ে স্বামীজি 19শে সেপ্টেম্বরের বক্তৃতায় সে ধর্মটি কেমন তার ডেফিনেশন দিতে পেরেছিলেন। উদারতায় সেই ধর্ম তার অনন্ত হাত বিস্তৃত করে পৃথিবীর সব মানুষকে আলিঙ্গন করবে। সেই ধর্মে কারুর প্রতি অসহিষ্ণুতা বা পীড়নের কোনো স্থান থাকবে না। সেই ধর্ম সকলের দৈব অস্তিত্ব স্বীকার করবে, এবং তার মূল কাজ হবে সেই দৈব অস্তিত্ব বিকাশের সহায়তায়। বলেই স্বামীজি বলছেন, অফার সাচ এ রিলিজিয়ন অ্যান্ড অল নেশনস উইল ফলো ইউ। Ashoka's council was a council for the Buddhist sect. Akbar's, though more to the purpose, was only a parlor meeting. It was reserved for America to proclaim to all quarters of the globe that there is Lord in every religion. অশোকার যে ধর্ম ছিল সে ধর্মটি বুদ্ধদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আকবর যে দিন ইলাই চালু করেছিলেন সেটা বড় জোর একটা বৈঠকখানার ধর্ম, এবং এটি আমেরিকার জন্য রাখা ছিল যে তারা স্বীকার করবে যে প্রত্যেক ধর্মের মধ্যেই ঈশ্বর বর্তমান। এবং স্বামীজির শেষ বক্তৃতা দেন 27শে সেপ্টেম্বর 1893। সেই বক্তৃতায় বলেন, আগামী দিনে সব ধর্মের ওপর নানা প্রতিবাদ সত্ত্বেও লেখা হবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐকতানুশান্তি। Upon the banner of every religion will soon be written, in spite of great resistance, help and not fight, assimilation and not destruction, হারমোনি অ্যান্ড পিস অ্যান্ড নট ডিসেনশন। এই যে নতুন পৃথিবীতে ধর্মটি আসছে, এই ধর্মের কথা স্বামীজি বারবার বলেছেন। স্বামীজি যখন আমাদের ব্রাহ্মণ কুলকে সমালোচনা করছেন, বলেছেন যে দেখো আমাদের গোটা পৃথিবী দুটো জিনিস দ্বারা বড় যন্ত্রণার মধ্যে আছে, একটা টিরানি অফ দি মেটেরিয়ালিজম আর টিরানি অফ দি প্রিস্ট। একটি যারা জড়বাদ নিয়ে আছে, সে জড়বাদ যে অত্যাচার করেছে সেটি যেমন একদিকে আছে, তেমনি আরেক দিকে আছে হচ্ছে যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছে। এবং দেখেছিলেন ধর্মের নামে কিভাবে মানুষকে অত্যাচার করা হয়। অনুপমা দেবী একটা বই লিখেছিলেন, সেই বইতে আমরা পড়ে জানতে পারি যে একটি বিধবা, বাল বিধবা, তাকে গরমকাল খেতে দেওয়া হচ্ছে না, জল অবধি দেওয়া হচ্ছে না একাদশীর দিন, এবং সে কষ্ট আর সহ্য না করতে পেরে সে মাটিগুলো চাটছে যাতে একটু জল সে তার থেকে একটু যেন সে জলের একটা সাবস্টিটিউট সে পেতে পারে। এই যে মানুষের প্রতি সীমাহীন যন্ত্রণা কিছু পুরোহিত করেছে, স্বামীজি এদের সাংঘাতিক ভাবে সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন দেখো আমাদের ধর্মটা এখন ভাতের হাঁড়িতে গিয়ে পৌঁছেছে, গোলকেও নেই ভুলোকেও নেই, এখন ভাতের হাঁড়িতে ছুঁয়ো না আমায় ছুঁয়ো না। এই যে ডোন্ট টাচিজম বলছেন, এটি হচ্ছে আমাদের ধর্মের সবচেয়ে বড় গন্ডগোল, যে আমরা কিছুতেই ভাবি ছুঁন আমার গায়ে যেই ছায়া পড়লে হচ্ছে অব্রাহ্মণের, সঙ্গে সঙ্গে আমাকে নির্দেশ দেওয়া হলো তুমি স্নান করে এসো। স্বামীজির খুব বন্ধু ছিলেন প্রমোদা দাস মিত্র। প্রথমবার বিদেশে যাওয়ার আগে সবচেয়ে বেশি চিঠি স্বামীজি তাকেই লেখেন,
এবং গাজীপুরের পৌহারি বাবার কাছে স্বামীজি যান তার শরীর স্বাস্থ্য ভালো করবার জন্য। পরে আর দীক্ষা নেন না, সেটা অন্য ঘটনা। প্রমোদা দাস মিত্র স্বামীজি যখন ফিরে আসেন প্রথমবার বিদেশ থেকে, তাকে বলেন যে আসলে অব্রাহ্মণের ছেলে নামের আগে স্বামী ব্যবহার করছে এবং কালাপানি ব্যবহার করছে, কালাপানির ওপারে গেছে, অতএব এর সঙ্গে যোগাযোগ রাখা যাবে না। প্রমোদা দাস মিত্রের সঙ্গে স্বামীজির সম্পর্ক নষ্ট হয়ে যায়। স্বামীজি নিজের অস্বীকার করে বলছেন, বিশেষত কায়স্থ ফুলের পয়দা হয়, আমি তখন চোরদায় ধরা পড়েছি। নিজেই লিখছেন যে আমাদের ভারতবর্ষের ধর্মটাই এখন পুরো ছুত মার্গীদের হাতে গিয়ে পড়েছে। এটা ধর্ম নয়, ধর্মের মূল কথা হচ্ছে তার অন্তর্নিহিত পবিত্রতা। স্বামীজি দুখানা ডেফিনেশন দিয়েছিলেন আমরা জানি। একটি, রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন আ ম্যান, আর নলেজ ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন আ ম্যান। জ্ঞানটা হচ্ছে আমাদের অন্তর্নিহিত এর পারফেকশন রয়েছে সেটির বহিঃপ্রকাশ, আর ধর্ম হচ্ছে অন্তর্নিহিত দেবত্বের বহিঃপ্রকাশ। স্বামীজি তার যতগুলো বক্তৃতা দিয়েছিলেন কলম্বো টু আলমোড়ায়, তার এক জায়গায় বলছেন যে আমাদের অনুভব করতে হবে যে আমরা ঋষির সন্তান, আমরা কোনো খণ্ডিত মানুষ নই। কারণ সাহেবরা আমাদের বারবার বলেছিল যে তোমরা খণ্ডিত মানুষ। ম্যান মেশিন কনফ্লিক্টে তারা মেশিনকে অনেক বেশি নম্বর দিয়েছিল। স্বামীজি বলেছিলেন মেশিন কখনো কাঁদতে পারে না, মেশিন কখনো ভাবতে পারে না। ফলে এই যে ভারতবর্ষের মানুষ যে কাঁদে, মানুষ যে ভাবে, মানুষ যে আরেকটি মানুষের চোখের জল মোছানোর ব্রত নেয়, এখানেই আমাদের সভ্যতা। এবং এই যে ভারতের সভ্যতা, এটি তপবন থেকে উঠে এসেছিল। রবীন্দ্রনাথ বলছেন তপবন থেকে উঠে আসে সেই সভ্যতা কখনো মানুষকে বুনো করেনি, তার চিন্তার গতিপথকে সূক্ষ্ম করেছিল। কারণ তপবনের যে সভ্যতা তার দুটি দিক ছিল। তপবন ছিল দর্শন চর্চার দিক, আর সমাজ ছিল সেই দর্শনটি প্রয়োগের দিক। সমাজ ছিল ল্যাবরেটরি, যেখানে যা শেখা হয়েছে সেটি ব্যবহার করা যায়। তাই জন্য উপনিষদের ঋষি তিনি সমাজের নানা ত্রুটি দেখতে পেয়েছিলেন। তিনি দেখেছিলেন যে সমাজের মধ্যে সীমাবদ্ধতা কেমন রয়েছে। তিনি দেখেছিলেন যে মানুষের মধ্যে এই যে ভয় ঢুকে গেছে, সেটি কি ভয়ঙ্করভাবে মানুষের মনকে আচ্ছন্ন করেছে। তাই জন্য স্বামীজি বারবার বলছেন যে এই উপনিষদ যে ফিয়ারলেসনেস, ভয়হীনতা, এটি আমাদের প্রচার করতে হবে। কারণ যখন মানুষ ভয় পেয়ে যায় তখন সে আর এগোতে পারে না, তখন সে নুব্জ হয়ে যায়। এবং সাহেবদের কাজ হচ্ছে শিক্ষার মধ্যে দিয়ে, দৈনন্দিন ব্যবহারের মধ্যে দিয়ে আমাদের মধ্যে কি ভীতির সঞ্চার করা। বিবেকানন্দ এমন বড় মানুষ ছিলেন যে স্বামীজি চলে যাওয়ার পরে সিডিশন কমিটি বলে একটি কমিটি তৈরি করে ইংরেজরা, দেখার জন্যে যে শিক্ষিত বাঙালি কেন তারা বিপ্লব আন্দোলনে যোগ দিচ্ছে। এবং জাস্টিস রাওলাটের নেতৃত্বে একটা সিডিশন কমিটি তৈরি হয়। সেই সিডিশন কমিটির দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাংলা। তখন যখন সিডিশন কমিটি তৈরি হচ্ছে রিপোর্ট, তার কিছুদিন আগে নিবেদিতা মারা গেছেন, কিন্তু বাকি সবাই বেঁচেছিলেন অরবিন্দ ঘোষ, বেঁচেছিলেন বিপিন চন্দ্র পাল ইত্যাদি। কিন্তু এই সিডিশন কমিটি দুজনের সম্বন্ধে আলোচনা করেছে। একজন হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, বলছেন শ্রীরামকৃষ্ণ অ্যালিয়াস গদাধর চট্টোপাধ্যায়। শ্রীরামকৃষ্ণ ওরফে গদাধর চট্টোপাধ্যায় তিনি কি করলেন, তিনি মানুষের মধ্যে শ্রদ্ধা ভালোবাসার ভাব ঢুকিয়ে দিলেন। আর বিবেকানন্দ কেমন, বলছেন বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দ্যান when he was alive। বিবেকানন্দ মৃত্যুর পরে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছেন। এই যে মানুষের ভেতরের আলো জ্বালিয়ে দেওয়া, কি সশস্ত্র আন্দোলন, কি নিরস্ত্র আন্দোলন। একজনের নাম বলা যাবে না যিনি বিবেকানন্দের দ্বারা প্রভাবিত না হন। কিন্তু বিবেকানন্দের যে আন্দোলন ছিল সেটি কিন্তু বোমা মারা শুধু আন্দোলন নয়। তিনি বলেছিলেন আমি যদি রাজনীতিতে যোগ দিই তাহলে তোরা কালকে স্বাধীনতা পাবি, কিন্তু এই স্বাধীনতা কি ধরে রাখতে পারবি। মাদ্রাজে ফেব্রুয়ারি মাসের গোড়ায় 1897 সালে বলেছিলেন আগামী 50 বছর দেশমাতা তোমাদের একমাত্র আরাধ্যা দেবী হন, বাকি সব অকেজো দেবতা এখন ফেলে রাখলেও চলবে। সব দেবতা ঘুমিয়ে পড়েছেন, বেঁচে আছে শুধু স্বজাতি, তার হাত এবং কান সর্বত্র বিস্তৃত। এই যে স্বজাতি, তাকে পুজো করাটাই স্বামীজি বলেছিলেন দেশ সেবা। এবং বলছেন আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্য দেবী হন, এখন সব বাজি অকেজো দেবতা ফেলে রাখলেও চলবে। অনেকেই বলেন 1897 সালে স্বামীজি বলছেন, তার ঠিক 50 বছর
1947-এ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। সেটি বড় কথা নয়, সেটা কাকতালীয় হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু বিবেকানন্দ যে ভারতবর্ষের রসদ দিয়েছিলেন, সেই রসদটি বহু শতাব্দী ভারতবর্ষকে আলো জ্বালাবে। শ্রীরামকৃষ্ণের ভরসাস্তি বেলুর মঠে প্রতিষ্ঠা করে তিনি বলেছিলেন, আপনার ঠাকুরের পাদপদ্মে কায়মনোবাক্যে প্রার্থনা করুন, এই মহাযুগ অবতার ঠাকুর এখানে অবস্থান করে একে সর্বধর্মের এক অপূর্ব সমন্বয় কেন্দ্র গড়ে তোলেন। তারপর বলেছিলেন, এখানকার উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে। এবং সাথে সাথে এও একটি কথা বলেছিলেন যে সর্বধর্মের যে সমন্বয়, সেই সমন্বয় আচার্য রামকৃষ্ণ এখানে বসে রয়েছেন, আপনার ঠাকুরের পাদপদ্মে কায়মনোবাক্যে প্রার্থনা করুন, যেকে সর্বধর্মের একটি কেন্দ্র তৈরি করে রাখেন। এই যে বেলুড় মঠ স্বামীজি করেছিলেন, বেলুড় মঠ হচ্ছে সনাতন ভারতবর্ষের একটা বাস্তব রূপ, যেখানে নানা ধর্মের বোধ সেটি মন্দির তৈরির মধ্যে রয়েছে। আর যিনি ভেতরে বসে রয়েছেন মন্দিরের মধ্যে, তিনি বিশ্বাস করতেন মানুষকে। সেদিন সমাজে গেছলুম, দেখলুম সবাই একঘেয়ে, যে সমন্বয় করতে পারে সেই লোক। এবং সমন্বয়ের কথা তিনি বারবার বলেছেন। সাথে তিনি মানুষের উন্নতিতে বিশ্বাস করেছেন। স্বামীজি যেমন বলছেন, পিছনে তাকানোর কোনো দরকার নেই, সামনের দিকে তাকাও, নো পয়েন্ট লুকিং বিহাইন্ড, ফরওয়ার্ড ফরওয়ার্ড, thou art soul's absolute spirit free, blessed and eternal। তুমি হচ্ছে সোলস অ্যাবসলিউট স্পিরিটস ফ্রি, তোমার যে স্পিরিটটি সেটি হচ্ছে চিরকাল স্বাধীন। ফ্রিডম ইজ আ সং অফ দ্য সোল। এবং স্বামীজি বারবার স্বাধীনতার কথা বলেছেন। স্বামীজি দুটি কথা আমাদের খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন। একটি, স্বাধীনতা হচ্ছে আমাদের অন্তরের একেবারে অন্তরের সঙ্গীত, ফ্রিডম ইজ আ সং অফ দ্য সোল। আরেকটি কথা বলেছেন যে ফান্ডামেন্টালিজমের কথা। ফান্ডামেন্টালিজম মানে শুধু রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম নয়, ইকোনমিক ফান্ডামেন্টালিজম, সোশ্যাল ফান্ডামেন্টালিজম, বিহেভিয়ারাল ফান্ডামেন্টালিজম। যেখানেই মানুষের মধ্যে অপর মানুষকে দমানোর একটি ব্যাপার থেকে যাচ্ছে, সেইখানেই ফান্ডামেন্টালিজম উঠে আসছে। এবং সেইখানেই ভারতের যে উদার মত, সেটি বারবার ব্যাহত হচ্ছে। স্বামীজি বলতেন, ভারতবর্ষ আবার জাগিবে, জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, বিনাশের ধ্বংস পতাকা নিয়ে নয়, প্রেমের পতাকা নিয়ে। এবং কিভাবে ভারত জাগবে, স্বামীজি বলেছিলেন, সেবার মধ্যে দিয়ে। একমাত্র সেবা কাজের মধ্যে দিয়ে ভারতবর্ষ জেগে উঠবে। আমার পাপী নারায়ণ, আমার তাপী নারায়ণ, আমরা গুন্ডা বদমাই জোচ্চোর নারায়ণ। 1894 সালে মঠে চিঠি লিখেছিলেন, বরানগরে একটা বড় চালা চাই, অনেক কটি গরিব গুরব মানুষ আছে, তাদের জুটিয়ে আনা চাই। তারপর ম্যাজিক লন্ঠন দিয়ে, গ্লোব দিয়ে তাদের পড়াতে হবে, পৃথিবীর কোথায় কি হচ্ছে জানাতে হবে। ওসব পুঁথি পাত্রার কর্ম নয়, মুখে মুখে শিক্ষা দাও, যদি পারো তবে বুঝবো তোমরা মরদ আমার কাজে আসবে। সেই চিঠিতেই স্বামীজি লিখছেন যে শ্রীরামকৃষ্ণের ছেলে, সে নরকে গিয়েও পরের মুক্তি চায়, আর যে পারো না সে তফাৎ হয়ে যাও ভালোই ভালোই। এই চিঠির শেষে স্বামীজি বলছেন, যারা তাঁর সেবা করবে, না না তাঁর সেবা নয়, গরিব গুরব কীট পতঙ্গ পর্যন্ত তাদের মুখে সরস্বতী বসবেন, বুকে মহাশক্তি মহামায়া বসবেন। আর যারা নাস্তিক, অবিশ্বাসী, নরাধম, বিলাসী, তারা আমাদের ঘরে কি করছে, তারা এই বেলা ভালোই ভালোই চলে যাক। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় 1 মে 1897। তার আগে 24 জুলাই সরলা দেবী চৌধুরানী, ভারতী পত্রিকার সম্পাদিকা, তাকে স্বামীজি দার্জিলিং থেকে চিঠি লেখেন, যদি কেউ এই হতশ্রী, লুপ্ত ভাগ্য, পরপদ দলিত, চিরভুভুক্ষিত ও কলহশীল ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে, তবে ভারতবর্ষ আবার জাগিবে। যবে শত শত নরনারী নিজ ভোগ সুখেচ্ছা ত্যাগ করিয়া দারিদ্র অশিক্ষায় নিমজ্জিত স্বদেশীয় মানুষের উন্নতি কামনা করিবে, তবে ভারতবর্ষ আবার জাগিবে। যখন স্বামীজি ঘুরে বেড়াচ্ছেন পল ডয়সনের সঙ্গে 1895 সালে লেক লুসার্নে, ইউরোপে, সুইজারল্যান্ডে, তখন চিঠি পেলেন যে মাইসোরের মহারাজা তিনি বাড়ির কয়েকটা ঘর খুলে দিয়েছেন অর্থনৈতিকভাবে অনগ্রসর ছেলেদের পড়বার জন্য। স্বামী চিঠি লিখলেন, এই জীবন কয়েকদিনের,
জীবনের চাকচিক্য কয়েকদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেততুল্য। দিস লাইফ ইজ শর্ট, the vanities of the world are all transient, but they alone live who live for others, the rest are more dead than alive। এবং বলছেন, রাজা আপনার জন্য প্রতিদিন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দারিদ্র এবং অশিক্ষায় নিমজ্জিত লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য আপনার মন যেন গভীরভাবে অনুভব করে। এই যে অনুভবী মন বিবেকানন্দের, এটি আমাদের নিয়ে আসতে হবে। কারণ স্বাধীনতার ৭৫ বছর পরে যখন আজাদি কি অমৃত মহোৎসব হচ্ছে, তখন আমরা দেখব আমাদের মনের ভাঁড়ারে টান পড়েছে। ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা ছিল না, দারিদ্র ছিল ভারতবর্ষের নিত্যসঙ্গী, শিক্ষা ভারতবর্ষের প্রাতিষ্ঠানিক শিক্ষা ভারতবর্ষে অনেক পরে এসেছে, কিন্তু তপবন থেকে যে সভ্যতা উঠে এসেছিল, সেই সভ্যতা শিখিয়েছিল যে মানুষের মনটাই আসল, এবং সে মনটাকে ছুঁয়ে সে বারবার আনন্দ পেয়েছে, বারবার নিজেকে কৃতার্থ এবং ধন্য মনে করেছে। স্বামীজির একটি চিঠি আছে, সেটি ১৯০০ সালে জোসেফিন ম্যাকলাউডকে লেখা। তিনি বলছেন, যাই প্রভু যাই, তোমার স্নেহময় ভক্তকে ধারণ করে আমার যে অস্পষ্ট, অজ্ঞাত, অদ্ভুত, অশব্দ রাজ্যে নিয়ে যাচ্ছ, সেখানে দ্রষ্টা বা সাক্ষীর মতো ডুবে যেতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। আমি এমন কোনো বাঁধনে কাউকে নিয়ে যাচ্ছি না যার জন্য ফিরে আসতে হবে, এমন কোনো বাঁধন আমি আমি বাঁধন নিয়েও যাচ্ছি না। পৃথিবীটা আমার কাছে একটা পুতুল খেলার মতো। এই যে যাই প্রভু যাই, এটি জীবনের মূল কথা। সব কাজ শেষ হয়ে গেল, এখন প্রভুর কাছে আত্মসমর্পণ করা। আবার স্বামীজি লিখছেন, তোমরা এসো, তোমাদের সব যন্ত্রণা আমার উপর উজাড় করে দাও, তোমরা সুখী হও আর ভুলে যাও আমি তোমাদের মধ্যে কোনোদিন ছিলাম। এবং যখনই স্বামীজির কথা হয়েছে, তিনি বারবার বলেছেন, আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম। আমার শরীর যখন চলে যাবে, তখন এই বাণী মানুষকে প্রাণিত করবে। বলছেন, যে আমার চিঠি পড়বে সে আমার শক্তি পাবে। অ্যারাইজ অ্যাওয়েক অনওয়ার্ড, হুএভার রিডস দিস লেটার উইল ইমবাইব মাই স্পিরিট, হ্যাভ ফেথ অনওয়ার্ড। এই যে আমার শক্তি পাবে যারা আমার বই পড়বে, আমার শক্তি পাবে যারা আমার লেখা পড়বে, আমার শক্তি পাবে যারা আমাকে অনুসরণ করবে, কারণ তারা ভারতবর্ষকে আবিষ্কার করবে। আর ভারতবর্ষকে যখনই আবিষ্কার তারা করবে, তখনই তারা পাবে সংগাচ্ছাদ্যম সংবাদোদ্যম সংব মনামসি জনতা। এই যে সকলে একসঙ্গে কাজ করা, মিলেমিশে থাকা, এটি আগামী প্রজন্মের একমাত্র ভাষা। এবং যেহেতু বিবেকানন্দ সেই ভাষাটি বলেছেন, সেই ভাষাটির কথা বারবার উল্লেখ করেছেন, তাই তিনি হবেন আগামী প্রজন্মের নেতা। স্বামীজির জন্ম শতবর্ষে একজন রাশিয়ান পণ্ডিত অধ্যাপক চেলিসেভ, তিনি একটি লেখা লিখেছিলেন, গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত সেন্টিনারি মেমোরিয়াল ভলিউম। লেখাটির নাম ছিল বিবেকানন্দ হিউম্যানিস্ট, পেট্রিয়ট অ্যান্ড ডেমোক্রেট। সেখানে তিনি বলছেন, একটি বিরাট পাথর যেমন মানুষের, গ্রামের মানুষকে ঝড়ঝঞ্ঝা থেকে আটকায়, তেমনি বিবেকানন্দ তার যে দেশীয় মানুষ, তাদের উপর যারা নজরদারি করবে, তাদের উপর যারা বিষ দৃষ্টি দেবে, তাদের তিনি প্রতিহত করবেন। অপূর্ব ভাষায় তিনি বলছেন, লাইক এ রকি ক্লিফ প্রোটেক্টিং এ কোস্টাল ভ্যালি ফ্রম দি এফেক্টস অফ ইল উইন্ডস অ্যান্ড ওয়েভস, বিবেকানন্দ ফট রিলেন্টলেসলি অ্যান্ড সেলফলেসলি এগেইনস্ট দি এনিমিজ অফ হিজ মাদারল্যান্ড। যারা আমাদের দেশের শত্রু, তারা যেন কোনো রকম ক্ষতি না করতে পারে, সেদিকে বিবেকানন্দ সবসময় নজর রাখবেন। এবং এই নতুন ভারত বেরোবে, সেটি কেমন ভারত? সাধারণ মানুষের ভারত। স্বামীজি বলছেন, হে ভারতের শ্রমজীবী, আমি তোমার প্রণাম করি। আবার বলছেন, নতুন ভারত বেরোবে চাষার কুটির থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল, পাহাড় পর্বত থেকে। এবং বলছেন যে ভারতবর্ষ জাগবেই, জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের ধ্বংস পতাকা নিয়ে নয়, প্রেমের পতাকা নিয়ে। সেটি ভারতবর্ষ একদিন জেগে উঠবেই। এবং আমরা সেই বিশ্বাস নিয়ে আমাদের জীবন যদি চালাতে পারি, পাশে যে মানুষটি যন্ত্রণায় ছটফট করছে, তার চোখের জল যদি মুছিয়ে দিতে পারি, তার মুখে যদি একটু অন্ন দিতে পারি, তার মনে যদি আস্থা ফিরিয়ে আনতে পারি, তার বুদ্ধিতে যদি একটু বিশ্বাসের উৎপাদন করতে পারি, তবেই আমাদের স্বামীজির প্রতি যথার্থ সম্মান জানানো হবে। আজকে এই বিশেষ দিনে তার কাছে প্রার্থনা করি, তিনি আমাদের আশীর্বাদ করুন, যাতে আমরা ভয় শূন্য হই এবং আমাদের হৃদয় দিয়ে মানুষকে বুঝতে পারি। তিনি বলতেন, যদি কখনো মস্তিষ্ক এবং হৃদয়ের সংঘাত লাগে, তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও, যেন আমরা হৃদয়ের দিকে তাকাতে পারি, হৃদয়ের ভাষায় কথা বলতে পারি, এবং হৃদয় থেকে একটি মানুষকে গ্রহণ করে
কৃতার্থ এবং ধন্য হই। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে শেষ করলাম। এই অবধি রইল, নমস্কার। বলছি যে স্বামীজির বই পড়ে তাকে ভালোবেসে তার জন্য একটু করে আমরা যখনই এগোতে যাচ্ছি, যখনই বলাটা ঠিক হবে না, কিন্তু বেশিরভাগ সময় তখনই এত বেশি ধাক্কা আসছে, যদিও সেটা আমরা সাহসের সঙ্গে এগিয়ে গেলে বেরিয়ে যাচ্ছি, উতরে যাচ্ছি, কিন্তু এত ধাক্কা, কি করে ভারতবর্ষ আবার সেই সুদিন ফিরে পাবেন, স্বামীজি সেই এবার কেন্দ্র ভারতবর্ষ আমরা দেখতে পাবো, সেটা বুঝতে পারছি না দাদা। দেখুন, ভারতবর্ষ এই মুহূর্তে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে ভারতবর্ষে বড় কিছু হওয়া সম্ভব নয়। কারণ মানুষ জড়বাদী সভ্যতার দিকে ছুটেছে। কেমন, এই যে জড়বাদ একসময় তাকে ক্লান্ত করবে, এবং যখন ক্লান্ত করবে সে অন্যদিকে মুখটা ফেরাবে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে যে যখন সে ক্লান্ত হচ্ছে, তখন যেন আমরা তাকে ভারতীয় দর্শনের কথা বলতে পারি। যেমন ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, স্বামীজি বলছেন যে ভারতবর্ষের যে দর্শন, ভারতবর্ষের যে বোধ, সেইটাকে আমাদের পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। স্বামীজির আগে কোনো সাধক এ কথা বলেননি যে ভারতবর্ষের অদ্বৈত বেদান্ত বা সাংখ্য বা যোগ বা ন্যায় বা বৈশেষিক বা চারবাক বৌদ্ধ জন এরা পৃথিবীতে ছড়াবে কেন? এরা নিজেদের মধ্যেই থাকতেন। স্বামীজি বলছেন না, এদের পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে, কারণ তাতে মানুষের কল্যাণ হবে। ফলে আমাদের সেই ধ্বজাটা তুলে রাখতে হবে। যত কম মানুষই পড়তে আসুন, যত কম মানুষ কিছুদিন এলেন আবার ছেড়ে চলে গেলেন, আবার কিছুদিন পরে এলেন, আমাদের সেই সেই প্রদীপটিকে জ্বালিয়ে রাখতে হবে, এই বিশ্বাসে যে একদিন বহু মানুষ আসবেন এবং তারা বিবেকানন্দের আলোয় আলোকিত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন তো সবে ভারতবর্ষ জড়ের মুখ দেখেছে, বলে এখন আপনি জড়বাদ দেখবেন ভারতবর্ষে। এই যে মোবাইল ফোনের মডেল কিনছে, এই যে জামা কাপড় কিনছে, এগুলো তো পাশ্চাত্য ত্যাগ করেছে। কারণ পাশ্চাত্য বহু বছর ধরে এগুলো পেয়েছে, আমরা তো পাইনি। শুধু তো আধ্যাত্মিকতা বললে হবে না, তার সঙ্গে জড়বাদও তো আসবে। দুটোরই একটা ব্যালেন্স দরকার। সেই ব্যালেন্সটা বিবেকানন্দ করবার চেষ্টা করেছেন। এবং যখন তারা আসবে তাদের গ্রহণ করুন, দেখবেন এটা থাকবে না, চলে যাবে। তারপর আবার তাদের শুভ বুদ্ধি হবে এবং তারা তখন ভারতবর্ষের চিন্তার দিকে ফিরবে। এবং যখন চিন্তার দিকে ফিরবে, তারা বিবেকানন্দকে আবিষ্কার করবে এবং নতুন ভাবে আলোকিত হওয়ার চেষ্টা করবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশ্চাত্যে বহু মানুষ, পুরুষ মহিলা নির্বিশেষে, তারা বিবেকানন্দের কথা পড়ছেন, মন দিয়ে শুনছেন এবং বিবেকানন্দকে অনুসরণ করার চেষ্টা করছেন এবং প্রার্থনা করছেন যেন মারা গেলে তারা ভারতবর্ষে এসে জন্মান। কিন্তু কয়েক বছরের মধ্যে এটা হয়েছে। এরকম হতে বাধ্য, কারণ ভালো জিনিস কখনো বিফলে যায় না। ভালো জিনিস একদিন ফল ফলবেই, আজকে বা কালকে বা পরশু। খুব আনন্দ হলো স্যার, প্রণাম। স্বামীজির শতবর্ষে কালচার থেকে যে বইটি প্রকাশিত হয়েছিল, তার নাম কি আর একবার বলবেন? স্বামী বিবেকানন্দ সেন্টিনারি মেমোরিয়াল ভলিউম। আর কোন প্রশ্ন আছে? আচ্ছা, স্যার একটা প্রণাম নেবেন। স্বামীজি যে রাজযোগের দিকে বেশি গুরুত্ব দিয়েছেন, হঠ যোগ যেটা মানে স্থূল শরীর নিয়ে কারবার আর কি, তো এটাকে কি স্বামীজি একেবারেই মূল্য দেননি, না কিছুটা মূল্য দিয়েছেন? এই বিষয়টা যদি একটুখানি বলেন। দেখুন, স্বামীজি কোনো জিনিসকেই ফেলে দেননি, কিন্তু রাজযোগের গুরুত্ব অনেক বেশি দিয়েছেন। কারণ হঠযোগে পুরো মনটা শরীরের দিকে চলে যায়। স্বামীজির তো বারবার অসুখ হতো, তার মনে হয়েছিল শ্রীরামকৃষ্ণ তাকে শরীরটা শক্তপোক্ত করার জন্য কিছু শেখাননি। তাই তিনি পওহারি বাবার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, দীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর শ্রীরামকৃষ্ণকে তিনি দীক্ষার আগের দিন দেখতে পান এবং প্রমোদ দাস মিত্রকে চিঠি লিখেন যে আর কোনো মিয়ার কাছে যাচ্ছি না, আপনাতে আপনি থেকে মন যেও না কো কারো ঘরে। এবং সেইখানে বলেন যে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য কি, বলছেন বদ্ধ জীবের প্রতি এত ইন্টেন্স সিম্প্যাথি আর কারুর মধ্যে কখনো দেখিনি। হঠযোগ করলে শুধু শরীরটা ভালো হয় তো, এই শুধু ভালো শরীর, তা যদি মনের বিকাশ না হয়, সেটা কোনোদিনই মানুষের উপকারে আসে না। তাই স্বামীজি রাজযোগের কথা বলেছেন, জ্ঞানযোগের কথা বলেছেন, যাতে মনটার বিকাশ ঘটে এবং সেই মানুষ বহুজন হিতায় বহুজন সুখায় জীবনটি কাটাতে পারে। ঠিক আছে। হ্যাঁ, বলুন। সুতপা সেনগুপ্ত দিদি প্রশ্ন করেছেন, বর্তমান ভারতের তরুণ প্রজন্ম যেভাবে
ইঁদুর দৌড়ে সামিল হচ্ছে, তাতে তাদের মনকে ধার্মিক ও শান্ত করার জন্য কি উপদেশ আপনি সাজেস্ট করেন, যা আমরা আপনার মাধ্যমে তাদের জানাতে পারি? স্বামীজি বারবার বলছেন যে মনকে ভয় শূন্য করতে হবে। ইঁদুর দৌড় কেন? কারণ মনে করছে যে এই দৌড়টায় যদি আমি সাফল্য লাভ করি আমার জীবনযাত্রাটা মসৃণ হবে, এই জন্য দৌড়াচ্ছে, আর তো কোনো কারণে দৌড়াচ্ছে না। ফলে যখন মানুষ ভেতর থেকে ভয় শূন্য হয় উপনিষদের পথে গিয়ে, তখন সে আর দৌড়তে চায় না। আমাদের ভারতবর্ষে যে বাচ্চারা ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছে তার প্রধান কারিগর হচ্ছে তাদের বাবা মারা। তাদের বাবা মারা এমন সব তাদের সামনে এক্সাম্পল তুলে দিচ্ছে যে অমুক দাদা দেখ কিরকম আইটি করে এখন আমেরিকায় চলে গেছে। এটা তো উদাহরণ হতে পারে না। উদাহরণ হচ্ছে যে দেখ দাদা কিরম শিষ্টাচার, তার ভদ্রতা, তার নম্রতা, তার মানুষের প্রতি টান, সেগুলো আছে। আমরা তাদের অন্য প্রায়োরিটি শেখাচ্ছি, এবং ভুল প্রায়োরিটি যেহেতু তারা শিখছে, তারা একদিন সমাজের উপর আছড়ে পড়বে, পরিবারের উপর আছড়ে পড়বে। এবং যদি এখন থেকে আমরা যত্ন না নিই তাহলে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে প্রত্যেকটা বাড়ি একটা পাগলা গারদে পরিণত হবে। এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। আশা করি দিদি আপনার প্রশ্নের উত্তর আপনি সমৃদ্ধ হয়েছেন। স্যার, অনেক ধন্যবাদ দাদা, আপনার থেকে হ্যাঁ, প্রশ্নের উত্তরটা পেয়ে। পৃথ্বীরাজ ঘোষ দাদা প্রশ্ন করেছেন, ম্যাজিক লণ্ঠন কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন? এখন তো পাওয়ার পয়েন্ট হয়েছে, তখন তো আর পাওয়ার পয়েন্ট ছিল না। তখনও যারা লণ্ঠনের মধ্যে কতগুলো ওই ভিউ মাস্টারের মতো জিনিসের ছবি থাকতো, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে সেই ছবিগুলো দেখানো হতো, তাকে বলতো ম্যাজিক লণ্ঠন। পাওয়ার পয়েন্ট তো কম্পিউটার হওয়ার আগে ছিলই না। আমাদের দেশে 1990 সালের গোড়ায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শুরু হয়। তাইও পাওয়ার পয়েন্ট দেখেনি কোনোদিন। এটা যারা লণ্ঠনের মতো দেখতে, তার ওই যেখানে কাঁচের জায়গাটা ঘোরানো যায়, ঘোরানো গেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল, রেলগাড়ি, সব ছবিগুলো দেখা যায়, তাকে ম্যাজিক লণ্ঠন বলে।